বিএনপিতে যোগ দিয়েছেন, সেই ছবিটাও আমাদের কাছে আমাদের স্মরণে আছে, ফুল দিয়ে আপনাকে বিএনপি বরণ করে নিচ্ছে। মানে আপনি কি বিএনপির আদর্শকে সমর্থন করেন? যেহেতু আমি বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেছি, নমিনেশন নিয়েছি, সঙ্গত কারণে বিএনপির আদর্শকে আমাকে বিশ্বাস আমি করেই তারপরে এখানে এসেছি। ধন্যবাদ। আমি এবারই প্রশ্ন করতে চাই যে আপনার দলের যে নেত্রী বা আরেকটু শেষ করে নিই, সেটা হলো প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি দলের মধ্যে ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে প্রত্যেকটা দলের। এখন আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কি মন্দ কাজটি করবেন না ভালো কাজ করবেন। বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন, ভালো কিছু করার আছেন, আবার এই দলের মধ্যেও মন্দ কাজের কিন্তু শেষ নেই। তো যার জন্য আপনি যদি আসলে দৃষ্টিভঙ্গিগতভাবে ভালো কিছু অনুসরণ করতে চান, তাহলে আপনি যে কোনো দলে থেকেই, যে কোনো দলের পক্ষে ইলেকশন করে আপনার সমস্যা হয় না। সমস্যাটা হলো আপনি যদি নিজে ভালো কাজ না করেন, এবং আপনি যদি নির্বাচন করেন, জনগণের কল্যাণ করেন। আপনার হোসেন সৈয়দ সরওয়ার্দী 10 বার দল পাল্টিয়েছেন, কিন্তু আমরা তাকে সমালোচনা করি না, বিকজ তিনি সফল ছিলেন। জি, মানে দল পাল্টানোতে কোনো সমস্যা বা অপরাধের জায়গা নেই, কিন্তু আপনি নিশ্চয়ই বলছেন যে আপনি নিশ্চয়ই যেহেতু বিএনপি থেকে নির্বাচন করছেন, আপনি সেই আদর্শকে সমর্থন করে আসছেন। সেই দলের নেত্রী, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই 5ই আগস্ট সরকার পতনের পরপরই মুক্ত হয়ে গেছেন এবং রাষ্ট্রপতির ক্ষমায় তিনি মুক্ত হয়েছেন। মানে এই বিষয়টি আপনারা দলের নেতাকর্মীরা বা আপনি মনে করেন যে বিএনপি নেত্রীর জন্য, আপসহীন নেত্রীর জন্য এটি একটা কলঙ্কের জায়গা কিনা? আমরা দেখেছি এমনকি যুদ্ধাপরাধের দায়ে যখন জামাত নেতাদের বিচার হচ্ছিল, ফাঁসির আদেশ হয়েছে, তখনও তারা কেউ আসলে রাষ্ট্রপতির ক্ষমা নেননি। মৃত্যুদণ্ড হয়েছে তাদের, মৃত্যুদণ্ড বরণ করেছেন, কিন্তু ক্ষমার জন্য আবেদনও করেননি, ক্ষমাটি নেননি। সেখানে বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত হয়েছেন। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখেন? প্রথমত আমি বিষয়টা জানি না, আপনার কাছে প্রথম শুনলাম তিনি রাষ্ট্রপতি তার ক্ষমা ঘোষণা করেছেন, এটি কি আপনি দেখেছেন? নিশ্চয়ই না, আমি দেখিনি, আমি শুনিনি। হয়তো এটা আমার দুর্বলতা, কিন্তু এখানে আমি আমার মন্তব্য পেশ করছি। সেটি হলো বিএনপি কোনো অবস্থাতে, বিএনপির নেত্রী বা তারেক রহমান সাহেব, তারা কখনো রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করা, চাওয়া, এটা তাদের ডিকশনারির মধ্যে নেই, এটা করতেন না কখনো। কিন্তু যখন নতুন কোনো একটা সরকার আসে, তখন সামহাও তাকে একটা উইন্ডো নিতে হয়, এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তাকে স্বাভাবিক অবস্থায় নেওয়া, একটা প্রসিডারের মধ্যে নেওয়া, এটি ইউনিট সরকারের জন্য একটা সেফ, যাকে বলা হয়, উইন্ডো। এবং সেই কাজটা করার জন্য তারা কি কৌশল অবলম্বন করেছেন এটা বলা যায় না। এবং আপনি এমন একটা ব্যাপার, রাষ্ট্র ক্ষমতা এমন একটা বিষয়, এখন দেখা গেলো যে আমি কোনো ক্ষমা চাইনি, কিন্তু আপনি ক্ষমা করে দিলেন। আমি আপনাকে মানে কোনো কিছু আপনার কাছে আহ্বান জানাইনি, কিন্তু আপনি একতরফাভাবে করে দিলেন। এখন এখানে পুরো বিষয়টা, যদি বেগম খালেদা জিয়ার ইচ্ছায় উনি একেবারে ঠিক আওয়ামী লীগ যেভাবে অভিযোগ করে, সেভাবে যে উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন, দরখাস্ত করেছেন, মাপ চেয়েছেন, অবশ্যই এই বক্তব্যটি ওনার যে আপসহীনতা, সেই আপসহীনতার সঙ্গে যায়। হ্যাঁ, এবং এরকম তিনি কিছু করেননি, এরকম কিছু করেছেন বলে আমরা শুনিও আমার কাছে মনে হয় না। আর দ্বিতীয়ত হলো যে ইউনূস সাহেব এখন তার নিজের অস্তিত্বের জন্য, সেফ এক্সিটের জন্য, নতুন সরকারের ভাবমূর্তি করার জন্য বিএনপিকে তার, যাকে বলা হয়, একটা হেল্পিং হ্যান্ড হিসেবে বিএনপির দরকার। এবং এই কাজের জন্য তারা যদি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করে থাকেন, এটা সরকারের দায় দায়িত্ব। এটার জন্য বেগম জিয়ার কোনো দায় দায়িত্ব আছে বলে আমার কাছে মনে হয় স্পষ্ট। এটি অবশ্যই সরকার গঠনের আগেই বিএনপি চেয়ারপারসনকে ক্ষমার ঘোষণা চলে এসেছে। সরকার গঠিত হয়েছে 8ই আগস্ট, ক্ষমার ঘোষণা এসেছে 6ই আগস্ট, বা 5ই আগস্টই, 5 বা 6ই আগস্ট। আমি আপনার কাছ থেকে একটু, যে আপনি বলছিলেন সেফ উইন্ডো বা বিএনপিকে হেল্পিং হ্যান্ড হিসেবে এই সরকার ব্যবহার করতে পারে, কিন্তু বেগম জিয়াকে যদি সেভাবে মুক্তি দেয়, তারেক রহমানের বেলায় আপত্তি কোথায়? বা তারেক রহমানকে মুক্তি দেওয়া হচ্ছে না, এজন্য বিএনপি নেতাদের মধ্যে একটা অসন্তোষ আছে। মানে সেখানে অসুবিধা কোথায়? তার মামলাগুলোর ব্যাপারে একটু আগাচ্ছে না। ডক্টর ইউনূসের মামলাও সাজা বা মামলাগুলো প্রত্যাহার করা হয়ে গেছে, সাজা হয়নি, প্রত্যাহার হয়ে গেছে মামলা, কিন্তু তারেক রহমানের বেলায় এগোচ্ছে না। এই বিষয়ে আপনাদের কি ধারণা, কি বা কি মতামত? শারমিন, আমি আসলে অনেকদিন যাবতই খুব ক্লোজলি রাজনীতি পর্যবেক্ষণ করার চেষ্টা করি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী, সিন্স 2001। তো আমি আসলে এখন কোনো কিছু বুঝতে পারছি না। এমনকি
শেখ হাসিনার শেষ দিন 5ই আগস্ট পর্যন্ত আমার একটা ক্লিয়ার ধারণা ছিল হোয়াট ইজ গোয়িং অন, কী হতে যাচ্ছে। কিন্তু 5 তারিখের পর থেকে আজ অবধি বাংলাদেশে যা কিছু ঘটছে আমার মাথায় ঢুকছে না যে আসলে সচিবালয়ে কি হচ্ছে, তারপরে যমুনাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসলে কি হচ্ছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, গণভবনে কি হচ্ছে, পুলিশ হেডকোয়ার্টার কি হচ্ছে। এরপর এর বাইরে যে আন্ডার একটা ওয়ার্ল্ড আছে, অন্ধকার জগৎ আছে, সেখানে কি হচ্ছে, এই জিনিসগুলো আমি বুঝতে পারছি। এবং শুধু আমি না, আমি যাদের সাথে আমার সমপর্যায়ে আলাপ আলোচনা করছি, আমরা কেউ বুঝতে পারছি না। আমরা মনে হচ্ছে যে এটা কুয়াশার মধ্যে, ঘন কুয়াশার মধ্যে সবাই আটকা পড়ে আছি, এক হাত দূরে কি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এবং এর বাস্তবতা হলো যে কোনো কাজের ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা, সরকারের কোনো কাজে আমরা ধারাবাহিকতা দেখছি না। এবং এর কারণ কি হচ্ছে কি, সরকারের বন্ধু হতেও একটা মানুষের সময় লাগছে না 1 মিনিট, আবার শত্রু হতেও 30 সেকেন্ডের মধ্যে শত্রু হয়ে যাচ্ছে। আপনি যারা সমন্বয়ক, যারা একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যান প্রাণ দিতেন, তারা এখন তাদের বিরুদ্ধে কথা বলছেন। এবং দেখেন 2014 থেকে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যে কজন লোক নির্যাতিত হয়েছে আমি তাদের মধ্যে অন্যতম। কিন্তু আমি কখনো একটা শব্দ করিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বা কোনো বিরুদ্ধে, আমার দুঃখের কথা কখনো বলিনি। এবং আমার একটা ধৈর্য ছিল যে টুমোরো আওয়ামী লীগের পতন হবে, একটা সুন্দর সময় আসবে, এই জন্য আমি সব সময় একটা ধৈর্য ধারণ করেছি। কিন্তু দেখা গেল গত 5 তারিখ থেকে এই পর্যন্ত আমার ধৈর্য হারা হয়ে পড়েছে। এই কারণে আমি তো কোনো কিছু রাজনীতির যে সমীকরণ, সেই সমীকরণটা আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা ব্যাপার হলো যে হঠাৎ করে সরকার গঠিত হলো, যারা উপদেষ্টা মণ্ডলীতে আসলেন আমাদের ধারণার মধ্যে আসলো না। এটা নর্মালি একটা আমরা ধারণা করেছিলাম যে এরকম একটা আন্দোলনের পরে সাধারণত একটা জাতীয় সরকার হবে, একটা জাতীয় সরকার হবে পলিটিক্যালি যারা অ্যাকসেপ্টেড, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এবং সেই সরকার যদি 2 বছরের জায়গায় 4 বছর থাকতো, 6 মাসের জায়গায় 2 বছর থাকতো, তাহলেও আমাদের কোনো আপত্তি থাকতো না। কিন্তু এমন সব মুখ আসলেন, যারা আমাদের এখানে যারা পলিটিক্যালি অ্যানালিস্ট, তাদের কারো চিন্তা চেতনার মধ্যে এই জিনিসগুলো আসলো। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, সে বিশ্ববরণ্য ব্যক্তি, তার কথায় বারাক ওবামা কাঁদে, তার কথায় জর্জ বুশ নাচে, তার কথায় বাইডেন চুমো দেয় তাকে। তো এই জিনিসগুলো আমরা অভ্যস্ত যে ওরে বাবা, বাংলাদেশে এরকম একজন মহামানব জন্ম নিয়েছে, আমরা তো খুশির সেটা গড়াগড়ি। 80 বছর বয়স, আমরা কত মানে জন্মের যে আমাদের শুভকর্ম ছিল যে এরকম একটা লোককে আমরা এই বয়সে, পরিণত বয়সে নেতা হিসেবে পেয়েছি। ফলে হিমালয় সম তার প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। ও মাই গড, সে আসার পরে দেখি ডিমের দাম হয়ে গেল 16 টাকা করে, ডিমের দাম হয়ে গেল। তারপরে গ্রামীণ ব্যাংকের নিয়ে সেই সমস্ত বাংলাদেশে প্রায় 50টার মতো কমার্শিয়াল ব্যাংক, কারো সবাইকে ট্যাক্স দিতে হবে, গ্রামীণ ব্যাংকে ট্যাক্স দিতে হবে না। এরপরে তার যত প্রিয়জন আছে, সেটা নূরজাহান হোক, সামিয়া হোক, যারা হোক, তার প্রিয়জন সব মানে চট্টগ্রাম বাড়ি হলে, গ্রামীণ ব্যাংকে চাকরি করলে, এনজিও করলে 7 খুন মাপ। এই বিষয় জিনিসগুলো আমরা আসলে ওনাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম যে তিনি তো একটা বিশ্বমানব, তিনি অক্সফোর্ডে বক্তব্য দেন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার একান্ত বৈঠক হয়, এইরকম একজন বিশ্বমানব, সারা দুনিয়া যাকে নিয়ে নাচে, তিনি কি করে হঠাৎ করে এতকাল পরে সারা দুনিয়া ঘুরে আবার পুনর্বার মুশিক ভবর মতো গ্রামীণ ব্যাংকের মধ্যে আবার ঢুকে গেলেন, এটা আমরা বুঝতে পারি না। যে এত বড় মানুষ, এত বড় বিশাল অত্যাচার, তিনি হঠাৎ করে গ্রামীণ ব্যাংকের মধ্যে আবার সে ঢুকে গেলেন। এখন গ্রামীণ ব্যাংক আর ডক্টর ইউনূসের বাইরে আমরা কোনো কিছু বাংলাদেশে দেখছি না। এই জিনিসগুলো না আসলে মিলে না আমাদের যে। জনাব গোলাম মোল্লা রনি, আপনি মানে এই সময়ের শুরুতেই বলা শুরু করলেন আপনি ঠিক বুঝতে পারছেন না কি হচ্ছে, তার মধ্যে আসলে কারা বুঝতে পারছে সেটি কি আপনি জানেন? আপনি বলছেন যে আন্ডারওয়ার্ল্ডও আছে, সেনাবাহিনী আছে, যমুনা আছে, আরো কতগুলো প্রতিষ্ঠান বা জায়গার কথা বললেন। আন্ডারওয়ার্ল্ডে আসলে আন্ডারওয়ার্ল্ড বলতে কাদেরকে মিন করছেন? আন্ডারওয়ার্ল্ড বলতে হলে কি, ধরেন যারা এই 15 লক্ষ কোটি টাকা পাচার করছেন, তো তারা তো দেশের বাইরে সবাই, দেশের মধ্যে তো আছে। তো এই মানুষগুলো এই টাকাটা যাদের পাচার করেছে, তারা তো এই টাকাটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে খরচ করবেন এই সময়টাতে, অথবা তারা টাকাটা সেভ করবেন, যাদেরকে আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি না, পরিচয়ও জানতে পারছি না। তো এদেরকে আমি আন্ডারওয়ার্ল্ড বলছি। সেকেন্ড দিকগুলো যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, আর যে সিন্ডিকেট বলা হয়। আগে বিএনপি আওয়ামী লীগের জমানাতে দেখা গেল যে আওয়ামী লীগের যারা লোকজন, তারা প্রকাশ্যে সিন্ডিকেট করতেন।
এবং আমরা জানতাম যে রাম শাম যদু মধু তারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে সিন্ডিকেট করছে, সো যে তাদেরকে আন্ডারওয়ার্ল্ড বলা হতো না, তাদেরকে সিন্ডিকেট বলা হতো। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখন আওয়ামী লীগ জমানার যে সিন্ডিকেটগুলো আছে তার সাথে আরও এখন সেই সিন্ডিকেটগুলো বেশি সক্রিয়, তারা আরও বেশি মুনাফা লুটে নিচ্ছে, কিন্তু আমরা তাদের নাম জানতে পারছি না। যেমন ধরুন শেয়ার মার্কেটে আমরা ধরতাম যে ছোট দরবেশ বড় দরবেশ, তো ছোট দরবেশ হলো বাদল, লুৎফুল্লুর রহমান বাদল নামে একজন লোক, উনি বিদেশে বসে বসে এগুলো সব নিয়ন্ত্রণ করতেন। আর বড় দরবেশ হলো সালমান এফ রহমান, তো তাদেরকে আমরা আন্ডারওয়ার্ল্ড না বলে বলতাম সিন্ডিকেট। এখন এই সরকার ক্ষমতায় আসার পরে উইদিন 7 ডেজের মধ্যে পেপারে আসলো প্রায় 14,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট হয়ে গেছে, কিন্তু আমরা তাদের নামও বলতে পারছি না, কারা জানিও না, কিন্তু টাকা কিন্তু লুট হয়ে গেছে। তো এই যে এখন তো সালমান জেলখানার মধ্যে, লুৎফুর রহমান বাদলও বাংলাদেশে নেই, আপনি এখন কাকে ধরবেন? এদেরকে আমি বলছি যে এই আন্ডারওয়ার্ল্ড, এখন সেই আন্ডারওয়ার্ল্ড পুলিশের পোশাক পরে ডাকাতি করছে, আর্মির পোশাক পরে ডাকাতি করছে, র্যাবের পোশাক পরে ডাকাতি করছে, মানে এমন সব ঘটনা বাংলাদেশে ঘটছে যেটা মানে কোনো রকম কার্যকারণ আমরা মিলাতে পারছি। আমরা সবাই একটা জিনিস দেখেন যে মানুষের একটা, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, যখন একজনকে দেখার পরে একজন মানুষের স্বাভাবিক বোধ থাকে যে এই মানুষটা এমন, এই মানুষটা এই কাজটি করতে পারে, তখন মনে হয় যে হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড ইজ ওয়ার্কিং ইন দ্য সেম ওয়ে। বাট আপনি যখন বসে থাকবেন এবং আপনার কোনো কিছু কাজ করছে না, তখন বলবে যে লোকটা মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বা তার কোনো বোধ বুদ্ধি কোনো কিছু নেই, অসাড় হয়ে গেছে। এখন আমাদের দেশে যারা মুক্ত বুদ্ধির চর্চা করে, রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, তারা কোনো কাজই করে না, হয়তো অনেকে সারাদিন বসে রাজনীতির চিন্তা করে, চায়ের দোকানে বসে বসে, সেই গ্রামের তৃণমূল থেকে শুরু করে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত। এই সব লোকগুলো এখন রীতিমতো বেকুব হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না, নো ওয়ান। আমরা একে অপরকে জিজ্ঞেস করছি ভাই কি হচ্ছে, আরেকজন বলছে না ভাই কিছু বুঝতে পারছি না। মানে আমাদের এখানে সত্যিকার অর্থে আমরা এখন মানে একেবারে দিশাহীন। জি, আপনি বলছেন যে 5ই আগস্টের পরে আপনি অনেক আশাবাদী হয়েছিলেন, কিন্তু ধৈর্যহারা হয়ে গেছেন। 2 মাস কি ধৈর্যহারা হয়ে যাবার জন্য যথেষ্ট সময়? 2 মাস না, 2 সেকেন্ডও ধৈর্যহারা হয়ে যায়। মর্নিং শোজ দ্য ডে। আপনি যখন খুব সকালবেলা দেখবেন যে খুব ভালো জিনিস চলছে, স্টার্টিংটা যখন ভালো হয়, তখন 2 মাস নয় 2 বছর। আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আসছেন, আমরা তো সত্যিকার অর্থে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু প্রচলিত রাজনীতি সম্পর্কে বীতশ্রদ্ধ। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, ওই তাদের দলীয় যারা কট্টরপন্থী লোকজন ছাড়া বেশিরভাগ যারা সাধারণ আমজনতা, তারা কিন্তু রাজনীতির প্রতি মানে যাকে বলে অতটা সন্তুষ্ট নয়। সবাই ধারণা যে চাঁদাবাজ আছে, গুন্ডামি আছে, বদমাশ আছে, দলীয় সংকীর্ণতা আছে। তো এর চেয়ে যদি সভ্য ভব্য শিক্ষিত জনরা ভালো মতো চালায়, এটা কিন্তু দেশের মানুষের একটা অবদমিত ইচ্ছা আছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভালো থাকতেন, উনি যদি আরও 200 বছর বেঁচে থাকতেন এবং ওনার হাতে ক্ষমতা থাকতো, আমরা কিন্তু কেউ ইলেকশনও চাইতাম না। কিন্তু এই যে 2 মাস সময়, এই 2 মাস সময়টা আমি যে আরও 2 বছর অপেক্ষা করবো, কারণ 2 মাসেই তো আমার নাড়ি বুড়ি বের করে দিয়েছে। এই 2 মাসেই আমার মুখে মানে কলিজাটা এটা মুখের মধ্যে চলে আসছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আই এম নট ফাইন্ডিং এনিথিং। আপনি ঢাকা শহরে সন্ধ্যার পরে আপনি বের হলে দেখবেন যে কোনো মানুষ নিরাপদ নয়। পুলিশ আকাশের দিকে তাকিয়ে থাকে দিনে দুপুরে, গাড়ির জাম লেগে যাচ্ছে। তো আপনি পুলিশকে দেখবেন সে মোবাইল টিপছে, অন্য কিছু করছে, সব জায়গায় একটা ডিসকোঅপারেশন। তারপরে বিভিন্ন রকম গুলো কথাবার্তা সব মিলিয়ে ঠিলিয়ে নাথিং প্রসপেক্টিভ, নাথিং হোপফুল। জি, গোলাম মাওলানা রানী, এই গুজব প্রসঙ্গটা একটু পরে আসি। আমি আপনার দলের প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম যে একটা গুঞ্জন আছে, বিএনপি নেতাদের অনেকের কাছ থেকে এরকম জানা আছে যে তারেক রহমান 10ই জানুয়ারি দেশে ফিরবেন। মানে আপনি কি এই বিষয়ে কিছু জানেন? যদি ফেরেন তখন তার পরিণতি কি হবে? না, আমি এই বিষয়ে কিছু জানি না, ওনার সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। তবে আমার সিক্স সেন্স বলছে যে দেশে পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি না আসা পর্যন্ত উনি আসবেন না। এটা হয়তো রাজনৈতিক একটা কৌশল, তিনি আসবেন, কিন্তু আসলে তিনি আসবেন না। এর কারণ হলো 11 সময়টিতে উনি একটা বিটার এক্সপেরিয়েন্স নিয়ে উনি বাংলাদেশ ছেড়েছে। তো ওনার যেমন বাংলাদেশে কোটি কোটি ভক্ত সমর্থক আছে, দলীয় নেতাকর্মী আছে, তার সঙ্গে সঙ্গে তার অসংখ্য শত্রু আছে, এবং যারা শত্রু আছে সেই শত্রুদের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফিজিক্যালি, মেন্টালি, পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। তো এই অবস্থাতে আমাদের দ্বারা আমজনতার উপর ভরসা করে আসলে কোনো কিছু করা যায় না।